প্রতিটি মানুষ আত্ম অনুসন্ধান করে। প্রতিটি জাতিগোষ্ঠী জাতিসত্তার পরিচয় জেনে গৌরববোধ অনুভব করে। আমরা বাঙালি, আমাদেরও আছে গৌরবময় ইতিহাস, বিজয় ছিনিয়ে আনার ইতিহাস। প্রায় 200 বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসন এবং 23 বছরের পাকিস্তানি শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পরিণতিতে 9 মাসের মুক্তিযুদ্ধে আমরা অর্জন করেছি স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে জন্ম হয়েছে একটি নতুন স্বাধীন দেশ বাংলাদেশ। আত্ম অনুসন্ধান অথবা জাতিসত্তার পরিচয় অনুসন্ধান করতে হলে ইতিহাস জানতে হবে, করতে হবে ইতিহাস চর্চা। তারই পথ ধরে এসেছি জমিদার বাড়িতে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় অবস্থিত মোকসেদপুর উপজেলায় মহারাজপুর ইউনিয়নের অন্তর্গত বনগ্রামে জমিদার বাড়িতে। এটি মোকসেদপুর উপজেলায় অবস্থিত। জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে অনেক আগে, তবুও এসব জমিদারি বাড়িগুলোর জৌলুস হারায়নি। বঙ্গ শব্দটি চৈনিক শব্দ থেকে এসেছে, যার অর্থ জলাভূমি। প্রাচীন লেখাগুলোতে বঙ্গ বলতে কার্পাসতুলা বলা হয়েছে বা বোঝানো হয়েছে। বাংলার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ নামে একটি রাজ্য গড়ে উঠেছিল। এই রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া। বঙ্গরাজ্যে 5 জন রাজার নামও পাওয়া যায়। তারা হলেন ধর্মাদীপ্ত, দ্বাদশাদীপ্ত, সুধর্ণাদীপ্ত, গোপচন্দ্র এবং সমাচার দেব। তারা সবাই মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন। প্রাচীন শিলালিপি এবং তাম্র শাসনেও এই বঙ্গের বেশ কিছু প্রমাণ পাওয়া যায় ভূমি ক্রয় বিক্রয় ও লেনদেনের দলিলে। কোটালীপাড়া ছাড়াও বিক্রমপুরে বঙ্গের রাজধানী হয়েছিল বলে জানা যায়। প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী। এই বঙ্গ থেকেই বাংলা ভাষা এবং বাঙালি জাতির উৎপত্তি ঘটে। ঢাকা থেকে 160 কিলোমিটার দূরত্বে বাংলাদেশের দক্ষিণে গোপালগঞ্জ জেলা। এই গোপালগঞ্জ জেলার অন্তর্গত সর্ব উত্তরে মোকসেদপুর উপজেলা। প্রাচীনকালে এই জেলাটি বঙ্গ এলাকার অন্তর্ভুক্ত ছিল। সুলতানি ও মোগল আমলের পূর্বে এখানে হিন্দু রাজারা শাসন করত। মোগল আমলে 12 ভূঁইয়াদের শাসন শুরু হলে শেষ হয় হিন্দু রাজাদের শাসন। মহারাজপুর জমিদার বাড়িতে যাওয়ার পথে আপনি দুটি খুব সুন্দর মঠ দেখতে পাবেন। এই দেখুন মঠটি। মঠ দুটি কুমার নদের পাশে অবস্থিত। মোকসেদপুর উপজেলা থেকে 7 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত মহারাজপুর ইউনিয়ন এর অন্তর্গত বনগ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি। আপনি যদি এই জমিদার বাড়িটি প্রাচীন সৌন্দর্য স্বচক্ষে উপভোগ করতে চান, তাহলে মোকসেদপুর উপজেলার রাস্তার দুপাশে সারিবদ্ধ শতবর্ষী গাছের সৌন্দর্য আপনার প্রাণ কেড়ে নিবে। প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যের সমাহার দেখে আপনার চোখ কপালে উঠতে পারে। মোকসেদপুর থেকে জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা এবং সময় লাগবে 20 থেকে 25 মিনিট। এটি হলো আরেকটি মঠ। এই জমিদার বাড়িতে আসার পথে দুটি মঠসহ 100 বছরের শতবর্ষে এই বটবৃক্ষটিও দেখতে পাবেন এবং রাস্তার দুই পাশে গাছের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে করতে কখন জানি জমিদার বাড়িতে পৌঁছে যাবেন টেরই পাবেন না। দেখুন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মোকসেদপুর উপজেলাটি। আপনি যখন জমিদার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবেন, তখন তার পাশ ঘিরেই রয়েছে কুমার নদ। কুমার নদের কুলকুল ধ্বনি আপনার মনকে কেড়ে নিবে। প্রতিটি সভ্যতা এর জমিদার বাড়ি গড়ে ওঠে সাধারণত নদ বা নদীর পাশে। নদীর তীরে গড়ে ওঠার উদ্দেশ্য যোগাযোগ ব্যবস্থা, কারণ তখনকার সময়ে যোগাযোগের মাধ্যমে স্থলপথের তুলনায় জলপথ বেশি কার্যকরী ছিল। চলে আসলাম জমিদার বাড়িতে। দেখুন জমিদার বাড়িটি।
এর সৌন্দর্য। 12 ভূঁইয়াদের শাসন আমলে এই বঙ্গ অঞ্চল 12টি পরগনায় বিভক্ত ছিল, যার একটি নাম ছিল ভূষণা। তখনকার সময়ে ভূষণা অঞ্চলটি বর্তমানে মুকসেদপুর উপজেলার অবস্থান। এটি হচ্ছে জমিদার বাড়ির সামনের দিক এবং সিঁড়িটি রয়েছে। যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠলাম তার নিচেই রয়েছে জমিদার বাড়ির মসজিদটি। এটি হলো মসজিদের ছাদ। মসজিদের ছাদগুলোতে রয়েছে অসংখ্য কুঠুরি, চিলেকোঠা। তখনকার সময়ে চিলেকোঠা রাখার একটি মাত্র কারণ বায়ু চলাচলের প্রবেশের দ্বার। দেখুন এর দেয়ালগুলো, উপরের ছাদ, চারিপাশে মনোরম সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মহারাজপুরের এই জমিদার বাড়িটি। অনেকে এখানে ঘুরতে এসে খানিকটা সময় সচক্ষে সৌন্দর্য উপভোগ করে যায়। মহারাজপুরের ইতিহাস, ঐতিহ্য, জমিদার বাড়িটি লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে। বাইরে থেকে বোঝা না গেলেও গ্রামে ঢুকতেই চোখে পড়বে এই জমিদার বাড়িটি, যা কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। বর্তমানে সংস্কারের অভাবে শ্যাওলা ধরেছে। এটি দেখুন মসজিদের গম্বুজটি দেখা যাচ্ছে। বাড়িটি প্রবেশ করতেই মসজিদটি চোখে পড়বে এবং এই গম্বুজটি পাশেই ফটক রয়েছে। ফটকটি বেশ বড় এবং উঁচু। ওই দেখা যাচ্ছে মূল ভবনটি। চারিপাশে গাছগাছালি, মনোরম স্নিগ্ধ পরিবেশ। চলুন আমরা ফটক দিয়ে এর ভেতরে প্রবেশ করি। এটি হচ্ছে ফটকের মেন দরজা। এসব স্থাপনা সৌন্দর্যের বিলুপ্তির পথে। এটি মসজিদের ভেতরের অংশ। কতটা জরাজীর্ণ হয়ে গিয়েছে প্রাচীন দেয়ালগুলো। ব্রিটিশ শাসন আমলে যশোর জেলা থেকে আগত গোবিন্দ ও সূর্যনারায়ণ নামে জমিদার উজানি গ্রামে বসতি স্থাপন করে। পরবর্তীতে তারা তেলিহট্টি পরগনায় 50 হেক্টর জমি নিয়ে জমিদারি শুরু করেন এবং জমিদারি তদারকির জন্য কয়েকটি দ্বিতল ও তিতল ভবন বিশিষ্ট জমিদার বাড়ি নির্মাণ করেন। তারই পরিপ্রেক্ষিতে অবস্থিত মহারাজপুরে এই জমিদার বাড়িটি। জনশ্রুতি জানা যায় এটি বোসবাড়ি নামে খ্যাত বা বসুবাড়ি। এই বসুবাড়িটির 4 জন ব্যক্তির নাম পাওয়া যায়: মনীন্দ্রনাথ বসু, অতুল প্রসাদ বসু, শীষচন্দ্র বসু, বিনয়চন্দ্র বসু। সবচেয়ে বড় ক্ষমতাশালী জমিদার ছিলেন মনীন্দ্রনাথ বসু জমিদার। পাকিস্তান আমলে ওনারা এই বাড়িটিতে অবস্থান করেছিলেন। লোকমুখে জানতে পারি এই জমিদাররা 1958 থেকে 1960-এর দিকে এ দেশ ত্যাগ করে ভারতে চলে যান, ফেলে গিয়েছেন অমূল্য রত্ন। মহারাজপুরের এই জমিদার বাড়িটিকে এখন সরকারি কাজে ব্যবহার করা হচ্ছে। এই বাড়িটি এখন বনগ্রাম ভূমি অফিস। প্রধান ভবনটির গায়ে লেখা শ্রী শ্রী কৈলাস বাটি। কত সুন্দর নিখুঁত নকশা। নজর কাড়া এই জমিদার বাড়িটি এখনও জৌলুস হারায়নি। এখন চলুন আপনাদের পূজার ঘরটি ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে পূজার ঘর, যেখানে প্রাচীনকালে পূজা পার্বণের কাজ করা হতো। এক পাশে মসজিদ, আরেক পাশে পুজোর ঘর। তখনকার সময়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই জমিদার বাড়িতে মিলিত হতো। এখানে আমরা একটি বর্ণবাদের পরিচয় দেখতে পাই। ঠিক পূজার ঘরটি ধরে চলে যাচ্ছি বাড়ির অন্দরমহলে। এই দেখুন চতুর্পাশে বারান্দা বেষ্টিত প্রধান ভবনটির ভিতরের অংশ। হলুদ রঙের কালার রয়েছে এই ভবনটিতে। অনেকগুলো ফটক রয়েছে এই ভবনটি। বাড়ি জুড়ে 200 বছরের সোনালী অতীত। ঐতিহাসিক এই ভবনটির প্রাচীন কারুকার্য মন কেড়ে নেবে আপনার।
মূল ভবনটির ভিতর দিয়ে আমরা অনেক দূর পর্যন্ত চলে গেলাম। ভয়ে গা ছমছম করছিল আমার। আসলে জমিদারদের এই সৌন্দর্যমণ্ডিত বাড়ির নকশার আড়ালে না জানি কত না অত্যাচারের চিত্র লুকিয়ে আছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিটি ইটের দেয়ালে এই কান্নার সুর প্রতিধ্বনিত হয়। শুনেছি জমিদাররা খুব অত্যাচারী ছিল। সাধারণ প্রজাদের উপরে খাজনা আদায়ের জন্য তাদের উপরে অত্যাচার করত। তাই তো জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়। এটি হচ্ছে ভবনটির পিছনের দিক। পিছনে শুধুই জঙ্গল আর জঙ্গলে আবৃত রয়েছে। দেখুন প্রাচীন দেয়ালগুলো ফটক দিয়ে পিছন দিকটি দেখা যাচ্ছে। এই হলো ছাদ, ফুটো হয়ে গিয়েছে। বয়সের ভারে ভবনটি জীর্ণ হয়েছে, তবুও ভবনটি এখনও জৌলুস হারায়নি। সেকালে বেশ শক্ত ও মজবুত ছিল ভবনটি। নানা রকম অলঙ্করণে ভবনটি ছিল বেশ সজ্জিত। স্থাপত্য শৈলীতে ভবনটি বেশ নান্দনিকতার পরিচয় বহন করে। বিচার কাজ, সম্পাদনা, খাজনা আদায় আর জনসংযোগের উদ্দেশ্যেই এই জমিদার বাড়িটি নির্মিত হয়। পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িতে এখন বনগ্রামে ভূমি অফিসের কাজ চলছে। এই মহারাজপুর গ্রামে জমিদার বাড়িটি, চতুর্পাশে বারান্দাগুলো সংযুক্ত রয়েছে। এই জমিদার বাড়িতে রয়েছে বড় ভবন, মন্দির, মসজিদ, উঠোন, বারান্দা, বাগান, পুকুর ইত্যাদি। এখন চলুন ভবনটির পিছনের দিকে যাওয়া যাক। এটি একটি কুঠির, ছাদ এখনো শক্ত অবস্থায় রয়েছে। চলে আসলাম ভবনটির ঠিক পিছনে একটি পুকুর রয়েছে। দেখুন কতটা ভগ্নস্তূপে দাঁড়িয়ে আছে ভবনটি। কালের বিবর্তনে এর বিশাল জমিদারিত্ব বিভিন্ন কারুখচিত শিল্প, টেরাকোটা এবং আভিজাত্য কালের গর্ভে হারিয়ে গেছে। কিন্তু এর ধ্বংসস্তূপগুলো কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে, টিকে আছে মাথা উঁচু করে। এই বাড়িটিতে অসংখ্য দরজা জানালা রয়েছে। চারিদিকের ভবনটির বারান্দাগুলো সংযুক্ত করা আছে। মহারাজপুর জমিদার বাড়িটি অযত্নে, অবহেলায় সৌন্দর্য হারালেও বাংলাদেশের সকল জমিদার বাড়িগুলোর কতই না ঘটনার পরম্পরা কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জমিদারি ছুটে গেছে কবে, তবু এসব জমিদার বাড়িগুলো আমাদের ঐতিহ্য ও গৌরব। সুতরাং এসব জমিদার বাড়ি সংরক্ষণ করা আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব ও কর্তব্য। ধনী হিন্দু সম্প্রদায়ের লোকজনের বসবাস ছিল আমাদের সোনালী অতীত। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও বাড়িগুলো রয়ে গেছে স্মৃতি হিসেবে তাদের। দেখুন বটগাছের শিকলে বাড়িটি ছেয়ে গেছে, পড়ে রয়েছে পরিত্যক্ত এই জমিদার বাড়িটি। অথচ এক সময়ে এই বাড়ির ভিতরে অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ ছিল। চলে আসলাম ভবনটি থেকে পূর্ব দিকে পুকুর ঘাটের দিকে। ঠিক পুকুর থেকে দূর থেকে মসজিদ এবং মন্দির পাশাপাশি দেখা যাচ্ছে। এটি একটি বৃক্ষ। এই হলো শান বাঁধানো পুকুর ঘাট। প্রতিটি জমিদার বাড়ির একটি বিশেষ আকর্ষণের দিক হলো একটি শান বাঁধানো পুকুর ঘাট। অনেক স্মৃতি জড়িত রয়েছে এই পুকুরকে ঘিরে। বিকেলবেলা বা রাতে বৌজিরা এখানে শান বাঁধানো ঘাটে গল্পের আসর পেতে উঠতেন। এখন প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে। এখানে এলাকার লোকজনেরা এসে স্নান কাজটি করে যায়। এই দেখুন গোসল এবং কাপড় চোপড় ধোয়ার জন্য চলে এসেছে। চলুন কিছুটা নিচে নামি পুকুরের, আপনাদেরকে দেখানোর জন্য। সিঁড়িগুলো অত্যন্ত ঝুঁকির মধ্যে অবস্থান করছে, প্রায় ভঙ্গুর অবস্থায় রয়েছে। পুকুরের পানি খুব স্বচ্ছ। মহারাজপুরের এই জমিদার বাড়িটিকে অবশ্যই সংরক্ষণ করা সম্ভব।
আমাদের ইতিহাসকে তুলে ধরতে হবে নতুন প্রজন্মের কাছে। পুরাতন ইতিহাস বরাবরই আমাকে কাছে টানে। আমাদের শেকড় খুঁজতে হবে, ইতিহাস জানতে হবে, পড়তে হবে ইতিহাস সমৃদ্ধ বই পুস্তক। বয়সের ভারে বিদ্যুৎটি নুয়ে পড়েছে। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মহারাজপুর জমিদার বাড়িটির দ্বিতীয় পর্ব। আল্লাহ হাফেজ।